গান শেষ। তো এখান থেকে আমরা লিভ করি। আড্ডা পুরা জমে গেছে এখানে। যাদের সঙ্গে আড্ডা দিতে আসছি তাদের একটু দেখাই। এই তো পিয়াস ভাই, জাহিদ ভাই। কি ভাই কিছু বলবেন আপনি? মানে মুতলেন সেটার ব্লগ করলেন নাকি? যে আমি এখন এই ঠান্ডার মধ্যে মুততেছি, দেখো ধোয়া উঠছে, বরফ হয়ে যাচ্ছে। না, ওটার ব্লগ শেষ। আপনি কিছু বলবেন ভাই? প্রচুর ঠান্ডা। কিছু বলা আছে জাতির উদ্দেশ্যে? আপনি কি দাঁড়াইতে পারতেছেন না ঠান্ডার জন্য? দাঁড়ানো যাবে, সমস্যা নেই। আচ্ছা, ভাই দাঁড়াতে পারছে কিন্তু ভাই 6। আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু লাইফ সেভিং টেকনিক নিয়ে আলোচনা করব। যে বাইকে আমাদের বেশ কিছু লাইফ সেভিং টেকনিক আছে যেগুলো না জানলেই না। ওই টেকনিকগুলো হচ্ছে আপনার লাইফ সেভিংয়ে অনেক সহায়তা করবে। অনেক সময় আমরা অনেক বিপদের সম্মুখীন হই যেহেতু আমরা রোডে চলাচল করি। সো এই অবস্থায় আপনার বেশ কিছু বিপদ সামনে আসতেই পারে। সো এই অবস্থায় আপনি নিজেকে কীভাবে সেভ করবেন, এইখানে কিছু রাইডিং স্কিলের ব্যাপার আছে। সো লেটস স্টার্ট টুডেজ ব্লগ। রাইট, সো এইখানে হচ্ছে আমার বাইক। আমরা এখন কথা না রাইড করা শুরু করে দেবো। লেটস গো। তাহলে যখন সেফটির কথা আসে তখন আসলে প্রথম দিকের ব্যাপারটাই হচ্ছে ব্রেকিং। এখন সেফটিতে আমরা যদি ব্রেকিং নিয়ে কথা বলি, ব্রেকিং হয় দুই ধরনের আমার জানা মতে। একটা হচ্ছে ট্রেল ব্রেকিং আর একটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। আরেকটা তো অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে ব্রেক করেন একদম চাইপা ধরে, হ্যাঁ ওটাও ব্রেকিং। ওকে, সো লেটস গো ওয়ান বাই ওয়ান। সেফটি ব্রেকিংয়ের রাইডিং সেফটিতে প্রথম স্কিলটাই হচ্ছে ব্রেকিং। সো যখন ব্রেকিংয়ের কথা আসতেছে, ট্রেল ব্রেকিংটা হচ্ছে মনে করেন যখন কোনো দিকে আপনি যাচ্ছেন, কোনো একটা মোড় পড়ে গেছে সামনে, আপনার বাইকের স্পিড অনেক, আপনার টার্নিং রেডিয়াস বেড়ে যাচ্ছে, বুঝতেছেন যে এখনই কিছু না করলে একটা ঝামেলা হয়ে যেতে পারে। ওই অবস্থায় আপনি ব্রেকটা আস্তে করে একবার ধরে ছেড়ে দিবেন, এতে গাড়ির গতি কিছুটা স্লো হবে। এই যে ধরে আবার যে ছেড়ে দিচ্ছেন আস্তে আস্তে, এটাকে বলা হচ্ছে ট্রেল ব্রেকিং। তো এই ট্রেল ব্রেকিংটা আমরা কখন ইউজ করব? যখন কোনো টার্ন নিব বা কোনো রাস্তায় ঘুরবো, শুধুমাত্র তখন যে ধরবো আস্তে আস্তে ছেড়ে দিব। আর এরপর যেই ব্যাপারটা আসতেছে ওটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। মানে ইঞ্জিন ব্রেকটা কি? অনেকেই এটার নাম শুনছি, বহুত শুনছি, কিন্তু হয়তো প্র্যাকটিস করা হয়ে ওঠে না। রাইট, আচ্ছা, ইঞ্জিন ব্রেকিংটা হচ্ছে আপনি ব্রেক করবেন সোজা কথা, কিন্তু ক্লাচ ধরতে পারবেন না। এখন মনে করছেন আসতে পারে, ভাই ক্লাচ না ধরলে তো আমার গাড়ি থেমে যাবে। তো গাড়ি থেমে গেলে তো মেন রোডে বিপদ, তাই তো? আচ্ছা, ইমার্জেন্সি ব্রেকিংটা আপনি তখনই করবেন যখন আপনার সামনে কেউ থাকবে, মানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ক্লাচ ছেড়ে দিলেই যে গাড়িটা অফ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না। ধরেন আপনার গাড়ি আছে হচ্ছে 60-70 স্পিডে, আপনি যদি ক্লাচ ছেড়ে দিয়েও ব্রেকিংটা করেন, দেখবেন যে 30-40 পর্যন্ত অনায়াসে গাড়ি ইঞ্জিন সব কিছু ট্যাকেল করে নিচ্ছে। যখন আপনার গাড়িটা স্লো হয়ে যাবে তখন আস্তে করে ব্রেকিংটা ছেড়ে দিবেন। তো এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক। আর ইঞ্জিন ব্রেক আপনার প্র্যাকটিস করতে হবে, একটা খোলা মাঠে প্র্যাকটিস করবেন। আদারওয়াইজ কিন্তু মানে প্র্যাকটিস না করলে এটা দুর্ঘটনার সময় দেখবেন যে অটোমেটিক মাথায় আসবে না। এটা প্র্যাকটিস করা জরুরি। আর ইঞ্জিন ব্রেকটা অনেকেই চিন্তা করে যে এটা গাড়ির জন্য ক্ষতিকর, মোটেও না। ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না। জাস্ট যেটা হতে পারে ওইটা হচ্ছে যে চেন সেট। আপনার চেন সেটটা যদি মনে করেন 25,000 কিলো চলবে, তখন হয়তো 1,000 বা 500 কিলো কম চলবে। বাট ইঞ্জিন ব্রেকিংয়ে আপনি যে সেফটিটা পাচ্ছেন, ইটস ম্যাটার্স এ লট। সো এই 500 কিলো এটা আসলে কনসিডার করা উচিত না। আরে বের হয়ে যায় গাড়িগুলা। এই জায়গায় পুরো রাস্তা ফাঁকা থাকলেও এই জায়গায় একটা জটলা বাদেই, ওই ফ্লাইওভারটার কারণে। ওকে, তো এই তো গেল হচ্ছে ট্রেল ব্রেকিং, আরেকটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং গেল। এরপরের সেফটি ফিচারটা আসতেছে হচ্ছে কাউন্টার স্টিয়ারিং। এখন কাউন্টার স্টিয়ারিংটা কি?
ধরেন আপনি গাড়ি খুব স্পিডে চালাচ্ছেন বা স্পিডে বাগাচ্ছেন, রাইট? সামনে একটা গর্ত বা একটা মানুষ পড়ে গেল, ওই অবস্থায় তো গলা আপনি পুরোপুরি ঘুরাতে পারবেন না। ওই অবস্থায় যেটা করা লাগে, আপনি যেদিকে যাবেন ওইদিকে গলাটা একটু জাতা দেওয়া লাগে। এই যে ধরেন আমার হাতের দিকে খেয়াল করেন, এই দেখেন আমি এই গাড়িটা থেকে এক সাইডে বের হয়ে যাবো, জাস্ট এই যে এইদিকে এইভাবে, মানে যেদিকে যাবেন ওই সাইডে হাতে একটা জাতা দিতে হবে। তাহলে দেখবেন যে আপনার একটা মানে খুব কম রেডিয়াসের মধ্যে আপনি ঘুরে যেতে পারতেছেন। হাই স্পিডে তো আপনার আসলে খুব বেশি মানে আপনি গলা ঘুরাতে পারবেন না। এই অবস্থায় এই কাউন্টার স্টিয়ারিংটা লাইফ সেভিং একটা টেকনিক, এটা আপনি ইউজ করতে পারেন। দেন বাইকের আরেকটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে মুভ হোয়ার ইউ গো। এই জিনিসটা কি মুভ হোয়ার ইউ গো? এটা নামের মধ্যেই কিন্তু সব আছে। আপনি বাইকে বসে আছেন, তো বাইকে মনে করেন আপনার বাইকে আপনি যেদিকে নিয়ে যেতে চাচ্ছেন আপনার শরীরটা ওইদিকে রিল্যাক্স করতে হবে। মনে করেন আপনি বাইক নিয়ে যাচ্ছেন বাট শরীরটা রিল্যাক্স করতেছেন না ওই সাইডে, সো এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার অন্যতম একটা কারণ বা ব্যালেন্স নষ্ট হওয়ার অন্য আরেকটা কারণ। সো বাইক যেদিকেই যাবেন আপনার শরীরটা ওইদিকে মানে ব্যালেন্স করতে হবে। এরকম না যে শুয়ে পড়বেন, বাট ব্যালেন্স করে নিতে হবে। এটাকে বলে মুভ হোয়ার ইউ গো। দেন আরেকটা মানে একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে লুক হোয়ার ইউ গো। মিলে না নামটা? মুভ হোয়ার ইউ গো, লুক হোয়ার ইউ গো। তো লুক হোয়ার ইউ গো হচ্ছে আপনি যেদিকে যাবেন ওইদিকে আপনার তাকায় থাকতে হবে। ধরেন আপনি এখন বাম দিকে যাবেন, ইন্ডিকেটরটা দিয়ে ওইদিকে আপনি তাকাতে হবে, কারণ বাইক বা গাড়ি আপনি যেদিকে তাকাবেন আপনার নাক যেদিকে ও কিন্তু সেই দিকেই যাবে, ট্রাস্ট মি। গাড়ির স্যাটারডে একটা অফ ডে, তারপরেও যদি গাড়ির এত চাপ থাকে কেমনে কি? ভালো চাপ আছে আজকে গাড়ির দেখা যাচ্ছে। আমি চিন্তা করছিলাম রাস্তা হয়তো ফাঁকা হবে, একটু রবীন্দ্র সরোবরের দিকে যাব। রাস্তা অতটা ফাঁকা না, বেশ। আচ্ছা, যা বলতেছিলাম, লুক হোয়ার ইউ গো। তো তাকানোর প্র্যাকটিসটা খুব ভালোভাবে করতে হবে। এই তাকানো মানে মোট কথা আপনি যেটাই ড্রাইভ করেন না কেন, এই তাকানো খুবই ইম্পর্ট্যান্ট। সো রিমেম্বার, মুভ হোয়ার ইউ গো, লুক হোয়ার ইউ গো। সো দিস আর দ্য টু ইম্পর্ট্যান্ট স্টেপস। সো এইগুলাই আসলে বাইকের সিকিউরিটির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে। আরে এরকম ফাঁকা রাস্তা থাকলে সে মজা লাগে, তাই না? এই যে দেখেন কাউন্টার স্টিয়ারিং এর পার্টটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে গাড়ি কাছাকাছি চলে আসছে, আমি মোড় নিব, জাস্ট খালি এইভাবে একটা জাতা দিবেন, দেখবেন যে ঘুরে গেছে গাড়ি। কাইন্ড অফ বাউলি। এটা কিন্তু একটা লাইফ সেভিং টেকনিক। রাস্তাঘাটে মানুষ যে অযথা বাউলি মারে এইগুলো না করাই ভালো, কিন্তু এই যে বাউলি মারতে শিখাটা এটা একটা লাইফ সেভিং টেকনিক। এটা আসলে যেখানে সেখানে মেন রোডে ইউজ করা উচিত না। আমি আপনাদের দেখাচ্ছি যে আমি আসলে ট্রেন করাচ্ছি, আমার ক্যামেরাটা অন না হলে আমি বাউলিগুলো দিতাম না। সো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধৈর্য। আমি জানি যে আপনার যদি একটা বাইক থাকে এবং কেউ যদি আপনার টপকা চলে যায় এবং আপনার বাইক ধরেন ওইটা থেকে একটু হায়ার কনফিগারেশনের, এই জিনিসটা মেনে নেওয়া কষ্টকর। আমার নিজের হয়, কি রে ভাই, একটা অ্যাপাচি 4V আমার টপকা চলে যাচ্ছে, ধরো। এই ব্যাপারগুলো করা যাবে না, ট্রাস্ট মি। এটা ক্ষণিকের শান্তি, কিন্তু it could make lot of damage, so try to avoid it. ফাইনালি পিক করে ফেললাম, এখন যাচ্ছি হচ্ছে রবীন্দ্র সরোবরে। এদিক দিয়ে ধানমন্ডি 27-এর দিক দিয়ে ঢুকবো। অলরেডি জ্যামের ফ্লেভার পাওয়া শুরু হয়ে গেছে। এই রোডটা কখনো ফ্রি পাই নাই আমি।
দেখি আজকে কপালটা ভালো কিনা, একটু কম জ্যাম পাওয়া যায় কিনা। মনে হচ্ছে একটু জ্যাম কমই, অন্য সময় এখানে আসলে পুরো খবর করে ফেলে জ্যামে। তো এই রোডে যাব, হালকা জ্যাম হবে না তা তো আর হয় না। গান শেষ, তো এখান থেকে আমরা লিভ করি। আড্ডা পুরা জমে গেছে এখানে। যাদের সঙ্গে আড্ডা দিতে আসছি তাদের একটু দেখাই। এই তো পিয়াস ভাই, জাহিদ ভাই। কি ভাই কিছু বলবেন আপনি? ভাই মানে মুতলেন সেটার ব্লগ করলেন নাকি? যে আমি এখন এই ঠান্ডার মধ্যে মুততেছি, দেখো ধোয়া উঠছে, বরফ হয়ে যাচ্ছে। না, ওটার ব্লগ শেষ। আপনি কিছু বলবেন ভাই? প্রচুর ঠান্ডা। কিছু বলা আছে জাতির উদ্দেশ্যে? আপনি কি দাঁড়াইতে পারতেছেন না ঠান্ডার জন্য? দাঁড়ানো যাবে, সমস্যা নেই। আচ্ছা, okay. ভাই দাঁড়াতে পারছে, কিন্তু ভাই 6 ইঞ্চি 2 ইঞ্চি হয়ে গেছে, দাঁড়াচ্ছে। শীতের রাত্রে যতবারই আমি ধানমন্ডি থেকে ফিরে জাহিদ ভাইকে ড্রপ করে এই রোডটা দিয়ে যাই, দুইটা প্যারা আমি শিওর খাই। একটা হচ্ছে মিরপুরের জ্যাম, আর একটা হচ্ছে এইখানে ঠান্ডা বাতাস ভাই। মানে মনে হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে আমি বাইক চালাচ্ছি, বরফ হয়ে যাচ্ছে হাত পা। এই রোডে যতবার আসি ততবারই এই ফিলিংসটা হয়। গরমের দিনে মজা আছে, কিন্তু শীতের দিনে একদম শায়েস্তা করে ফেলে। ওকে, আজকের মতো এইগুলাই ছিল লেসন। সো কথা হবে আবার অন্য দিন, অন্য কোনো ব্লগে। টিল দেন, বাই, আল্লাহ হাফিজ।